অবশেষে আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্ত হবে কিনা সেটি সরকারের সিদ্ধান্ত বলেও জানান তিনি। সকালে এক মতবিনিময় সভায় গুম খুনের দায় স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। বলেন, বিচারের মাধ্যমে এ থেকে দায় মুক্তি সম্ভব। গুম খুন সহ নানা অভিযোগে মঙ্গলবার র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্নে র্যাব মহাপরিচালক বললেন, সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এই সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের দায় স্বীকার করেন একেএম শহীদুর রহমান। ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, বিচারের মাধ্যমে এ থেকে র্যাবের দায় মুক্তি সম্ভব। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছে। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন তিনি। বলেন, বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, এ পর্যন্ত ৫৮ কর্মকর্তা সহ ৪,০০০-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। এদিকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব ডিজি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাই, এই প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের বিষয়ে স্বীকার করলো র্যাবের মহাপরিচালক। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে অস্বীকার করার কোনো জো নেই। জুলাই আগস্টের বিপ্লবের পরে সবকিছুই উন্মুক্ত হয়ে গেছে এবং এখন শুধু আয়নাঘর বা এরকম স্থাপনা শুধু র্যাবে না, আমরা অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং এগুলি বাস্তবতা। কারণ ওখান থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা এখন এটার লাইভ বর্ণনা দিচ্ছে কোথায় কিভাবে ছিলেন, এবং ওখানে অলরেডি গুম খুন সংক্রান্ত যে কমিশন হয়েছে তাদের সদস্যরা ভিজিট করেছেন। সুতরাং এটা এটা স্বীকার করাটা খুবই স্বাভাবিক একটা বিষয় বলে মনে করি। আর একটা বিষয় হলো যে আপনার এই অতীতে যে গুম খুন গুলো হয়েছে, যে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, এটার দায় দায়িত্ব এখন যারা দায়িত্বে আছেন তারা কেন নেবেন, এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা জানি যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। এখন দেখুন, যারা ভুক্তভোগী তাদের এই যে ক্ষতি, এটা কোনোভাবে আমরা পুষিয়ে দিতে পারবো না। এটা কিন্তু জনগণের অধিকার, জনগণের হক। যাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের যে অপূরণীয় ক্ষতি, এটা যদি একমাত্র মানে বুদ্ধি আছে যার মাধ্যমে আমরা কিছুটা হলেও কম্পেনসেট করতে পারি, এটা হলো ন্যায় বিচার। এবং ন্যায় বিচারের ক্ষেত্রে কোন সংগঠন বা রাষ্ট্রপক্ষ যদি স্বচ্ছতার পরিচয় না দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতের যে প্রশ্নগুলি থাকবে এটা এটা থেকেই যাবে। আপনি দেখুন, মানে হয়তো 25শে জুলাই অথবা জুলাই অথবা অগাস্টে আমাদের গুম খুন যে আন্তর্জাতিক যে কমিশন বা চুক্তি আছে সেটাতে বাংলাদেশ স্বাক্ষর করেছে। সুতরাং এটা এখন উন্মুক্ত। এটা যদি আমরা না করি, এখন যদি গুম খুন সংক্রান্ত বিষয়গুলিকে আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু সেই চুক্তিতে স্বাক্ষর করা আমাদের জন্য মানে অনৈতিক একটা কাজ হবে। সুতরাং এখন অত্যন্ত স্বচ্ছতার সাথে এই কাজটি করা, আমার মনে হয় এখন এটা সকলেরই, সংশ্লিষ্ট সকলের একটা নৈতিক দায়িত্ব পর্যায়ে এসে পড়েছে বলে আমি মনে করছি। র্যাবের মহাপরিচালক যেটি বলেছেন যে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদের বিচারের মাধ্যমে বাহিনীর একটা দায় মুক্তি সম্ভব। এ বিষয়ে একটু জানতে চাই, এ বিষয়ে বিচারের যে আশা কথা আপনি বলছিলেন, এসার আপনি কতটা আশা করছেন এবং এখানে কোনো রকমের প্রতিবন্ধকতা আপনি দেখেন কিনা? আমি অত্যন্ত আশাবাদী, কারণ গুম খুন সংক্রান্ত যে কমিশনটা হয়েছে এখানে অত্যন্ত মানে ক্যাপাবল মানুষরাই আছেন এবং এখানে
প্রতিবন্ধকতা কারা করতে পারে? যারা যদি কোনো রাজনৈতিক সরকার থাকে, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, তারা করতে পারে। এখন কিন্তু এটি নেই। সুতরাং আমি এটা প্রচন্ডভাবে আশাবাদী। এখন দেখুন যে র্যাবের বিষয়ে আমরা মানে খুবই মানে ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে বিএনপি র্যাবের বাতিল চেয়েছে। বিএনপির সময় কিন্তু র্যাবের সৃষ্টি। এই র্যাব দীর্ঘ সময় যে অপকর্ম, যে আইন শৃঙ্খলা বহির্ভূত ঘটনার সাথে জড়িত, এটা কোনোভাবে সাংবিধানিকভাবে, নৈতিকভাবে এবং এক বিভিন্ন ফোর্সের যে কাঠামো, আইনগত কাঠামো আছে, লিগ্যাল ওয়ার্কস, তার মধ্যে পড়ে না। সুতরাং এটা পুরাটাই একটা অবৈধ কাজ, যে কাজগুলি হয়েছে গুম খুম, আমি অন্যান্য সব বিষয়ের কথা বলছি না। সুতরাং এটা কিন্তু হতেই হবে। এটা যদি না হয় তা র্যাব কেন, এটা যদি পুলিশকে দিয়ে করায়, ইভেন সশস্ত্র বাহিনীকে দিয়ে করা, সেটাও তো গর্হিত কাজ। সুতরাং এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। এবং আমি প্রচন্ডভাবে আশাবাদী এখন একটা মানে জুলাই অগস্ট বিপ্লবের পরে সব ক্ষেত্রে একটা স্বচ্ছতা আসার, মানুষের স্বচ্ছতা, মানুষ জড় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল, যেমন আজকে র্যাবের মহাপরিচালক যেটা বলছেন, এই এই কথাটা তো 15 বছরের মধ্যে কোনোবার সাহসও করতেন না। এরকম কিছু বললে উনি চাকরিতে থাকতে পারতেন না। এই প্রতিবন্ধকতা ছিল। এখন কিন্তু নাই। এখন কিন্তু কোনো দিকে কোনোভাবে চাপ কেউ সৃষ্টি করার মতো অবস্থা নাই। এখন নিজেরাই নিজেদের, আমরা যদি সমস্যা সৃষ্টি না করি, তাহলে এখান থেকে খুব ভালো ফলাফল একটা আমরা সহজেই আশা করতে পারি। এটা হওয়া উচিত। কারণ বাংলাদেশের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে বহির্বিশ্বে, তার একটা অন্যতম কারণ কিন্তু এই র্যাব এবং গুম খুম এইসবের কারণে হয়েছে। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাংলাদেশের অন্যান্য পজিটিভ যে ইন্ডেক্সগুলি পৃথিবী জোড়া আমাদের সুনাম সুখ্যাতি ছড়িয়েছে, সেখানে যতটাই দুর্গন্ধ ছড়িয়েছে, সেটা কিন্তু এই এই ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুম ইত্যাদি। সুতরাং যেই জড়িত হোক না কেন, তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপকর্মের সাথে অতি উৎসাহী হয়ে না যায়, বা কেউ কোনো এই ধরনের ধৃষ্টতা না নিশ্চয় দেখায়। নিশ্চয় সরকার এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে দাবি করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও মত তার। বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন নাহিদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা ছাড়াও দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া ও বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপনই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। এ সময় জিপিজি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দেন। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, এই ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করছে বলেও জানান তিনি। দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার প্রস্তাব করে বিএনপি মহাসচিব বলেন, একমাত্র নির্বাচিত সরকারই দেশের চলমান অস্থিরতা নিরসন করতে পারে। এছাড়া মামলার কার্যক্রম শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। তারেক রহমান কী বার্তা দিয়েছেন এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবে। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে একদিনের জিজ্ঞাসাবাদের এই আদেশ দেওয়া হয়। এর আগে কাশিমপুর কারাগার থেকে তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউটররা জানান, ছাত্র জনতার আন্দোলনে পুলিশের এক উপপরিদর্শকের সন্তান কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় যুক্ত ছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। গত 4 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করে গ্রেপ্তার দেখানোর পর আজ হাজিরের নির্দেশ দেয় আদালত।
যাচাই বাছাই হবে আওয়ামী লীগের 3 মেয়াদে মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি পাওয়ার 23,000 কর্মকর্তা কর্মচারী। 14 ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা জেলা উপজেলা পর্যায়ে টাঙিয়ে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়নি, এমনকি শহীদদের প্রকৃত তালিকা হয়নি বলছেন ইতিহাসবিদরা। শেখ হাসিনার টানা 3 মেয়াদে প্রায় 18,000 ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি করে মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে 8,000 ভুয়া সনদধারী চিহ্নিত হয়। এই তালিকায় আরও অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী আছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছেন অভিযোগ জানাতে। আমাদের এলাকায় 36 জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এই অফিসে বহু আগে থেকে দেওয়া ছিল, যেটা নিয়ে এর আগে কেউ কোনো প্রতিকার পায়নি। 5 তারিখের পরে আমি নিজে এখানে এসে অভিযোগ জমা দিছি। মুক্তিযোদ্ধারা বলছেন গত 16 বছরে টাকার বিনিময়ে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, যে কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। 15টি বছর মুক্তিযোদ্ধার জন্য কিছু করে না। জামুকা থেকে মুক্তিযোদ্ধা বানাতে হলে আমি জোর গলায় বলতে পারি 5 লাখ টাকা কন্ট্রাক্ট প্যাকেজ থাকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত 16 বছরে মুক্তিযোদ্ধা সনদে 23,000 নিয়োগ। এদের সনদ যাচাই বাছাই করা হবে। এরই মধ্যে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। বিজয় মেলা হবে এবং সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তখন ওনারা যখন আসবে, ওনারা সেই তালিকা দেখবেন। ওনারা যদি কাউকে মনে করেন যে না ওনারা ইনি মুক্তিযোদ্ধা নন, তখন তারা ইউনোর কাছে বা আমাদের কাছে সরাসরি জানাবেন যে ওনারা মুক্তিযোদ্ধা না। স্বাধীনতার এত বছর পরেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ভুয়া সনদ নিয়ে অনেকেই সরকারি সুযোগ সুবিধা আদায় করছেন। ইতিহাসবিদরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আবুল হাসানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। আর তাকে তো জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি দেখুন, শুধু আবুল হাসান না, একই সাথে আজকে মূলত দুটি কেস ছিল। একটি হচ্ছে জুনায়েদ আহমেদ পলককে নিয়ে এবং আরেকটা আবুল হাসান। তাদের আবুল হাসানকেও জিজ্ঞাসাবাদের জন্য 15ই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের কথা বলা জন্য আদেশ দেওয়া হয়েছে এবং একই সাথে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে জুনায়েদ আহমেদ পলক, যিনি এই আন্দোলন চলাকালীন প্রায় 10 দিন ইন্টারনেট বন্ধ করে তথ্য গোপন করে জুলাই গণহত্যাকে আরও বেগবান করা এবং শেখ হাসিনার যে নির্দেশনা, সেই নির্দেশনায় হত্যাকাণ্ড এবং শিক্ষার্থীদের উপর দমনপীড়ন আরও বাড়ানোর জন্য সারা দুনিয়াকে বাংলাদেশ থেকে একেবারে ইন্টারনেট বন্ধ করে বিচ্ছিন্ন করে রাখা সহ বিভিন্ন অভিযোগে 18ই ডিসেম্বর আরও একদিন তাকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে। এই প্রথম সরকারের সাবেক কোনো মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদেশ দেওয়া হলো। এখন আজকে আদালতে কিন্তু যখন এই দুটি মামলা নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে যখন শুনানি করা হচ্ছিল, তখন বেশ কিছু বিষয় সামনে এসেছে। যেমন রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছিল আবুল হাসানকে যেই মামলায় আসলে গ্রেপ্তার দেখিয়ে আজকে হাজির করা হয়েছিল এবং তার তদন্ত প্রতিবেদন যখন আদালতে যতটুকু সম্পন্ন হয়েছে সেইটুকু যখন উপস্থাপন করা হচ্ছিল, সেখানে প্রসিকিউশন থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানাচ্ছিলেন যে শুধু আবুল হাসান না, এখানে আরও 4 জন কর্মকর্তা ছিলেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আবুল হাসানকে যে হত্যাকাণ্ডের তার বিরুদ্ধে মূল অভিযোগ যে একটি হত্যাকাণ্ডের কথা যেটিকে আগে নেওয়া হয়েছে, এরকম 73টি হত্যাকাণ্ড যেটি যাত্রাবাড়িতে ঘটেছে সেই বিষয়গুলো তদন্ত সংস্থা পেয়েছে। সেটি হচ্ছে যে একজনের কথা সবার উপরে চলে এসেছে, সেটি হচ্ছে আরেকজন পুলিশ কর্মকর্তার সন্তান ইমাম হোসেন তায়েম। এই তায়েমকে হত্যা করার সময় সরাসরি তার বুকে যে গুলি করেছিল, যে অভিযোগ করা হয়েছে, ও যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন, এই জাকির হোসেন সহ আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যেদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তার পরের দিনও তারা অফিস করেছেন, তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা পালিয়ে গেছেন। সেখানে শুধুমাত্র আবুল হাসানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 4 জন গ্রেপ্তারি পরোয়ানার পরের দিনও যেখানে অফিস করেন তারা কিভাবে পালিয়ে গেলেন, এই প্রশ্নটি যখন প্রসিকিউশন থেকে আদালতে উত্থাপন করা হয়, আদালত সেই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আদালত সেখানে বলেছেন যে আগামী 7 দিনের ভিতরে এই বিষয়ে পুলিশকে তদন্ত রিপোর্ট দিতে হবে। কারা, শুধু এই 4 জন না, এরকম অনেকের আছে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, মানবতা বিরোধী ও গণহত্যায় অভিযুক্ত,
তারা কিভাবে পালিয়ে যাচ্ছে, কারা তাদেরকে সহযোগিতা করছে, পুলিশ কর্মকর্তারা কিভাবে তাদের একদিন অফিস করার পরের দিনই তারা পালিয়ে যাচ্ছেন গ্রেপ্তারি পরোয়ানা শোনার সাথে সাথে, এই ব্যাপারে কারা সহযোগিতা করছে এই বিষয় নিয়ে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আজকে আদেশ দিয়েছেন। একই সাথে আরেকটি বিষয় এখানে এসেছে যে প্রতিবেদনগুলো যারা প্রস্তুত করছে তদন্ত প্রতিবেদন, এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল আছে যারা মূলত এই অভিযোগগুলো বিভিন্নভাবে তারা তদন্ত করেন, তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আজকে আবুল হাসানের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনের কিছুটা এখানে দাখিল করা হয়েছে সেখানে মৃত্যুর সংখ্যা নিয়ে যাত্রাবাড়ি থানায় সার্বিক কতজন এখন পর্যন্ত নিহত হয়েছে সেই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এরকম অনেকগুলো তথ্যগত নানান জটিলতার কারণে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান বিচারপতির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন এডিশনাল এসপি আলমগীর হোসেনকে ভর্ৎসনা করেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টিকে তারা গাফিলতি করছেন কিনা, গুরুত্বহীন মনে করছেন কিনা, গুরুত্ব দিয়ে ঠিকমতো দেখা হচ্ছে কিনা সেই বিষয়টিকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তদন্ত সংস্থাকে আরও গুরুত্বের সাথে এই তদন্ত করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। তো সব মিলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরের চিফ প্রসিকিউটর তিনি নিজেও স্বীকার করেছেন যে যেইভাবে তদন্ত হওয়া দরকার সেই জায়গায় খানিকটা গাফিলতি হচ্ছে, তবে যেহেতু তারা একেবারে নতুন, এর আগে তাদের এই ধরনের অভিজ্ঞতা নেই, নিশ্চয়ই পরবর্তীতে এটা ঠিক হবে সেই বিষয়টি চিফ প্রসিকিউটর তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে বলেছেন। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। সজীব অজিত জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। গেল 22 সেপ্টেম্বর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য তার সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান মিজানুর রহমান। এর আগে 2023 সালের 17 আগস্ট সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া সহ মামলার 5 আসামিকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। ইতিমধ্যে একইভাবে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এর আগে এই মামলায় হাইকোর্ট থেকেও খালাস পান তিনি। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। নোটিশের পরও সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে 2007 সালে ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে 100 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ করা হয়। এই মামলা 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড দেয়। পরে হাইকোর্ট থেকে খালাস পান তিনি। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। বৃহস্পতিবার ওই আপিল শুনানি শেষে খালাস দেয় আপিল বিভাগ। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসছে শীত। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে সকালের বড় অংশ এমন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। ডিসেম্বরের শুরু থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার রাত থেকে তাপমাত্রা কমতে থাকে দ্রুত। বৃহস্পতিবার ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ার প্রভাব পড়ছে জীবনযাত্রায়। শীতও বেশি, গরমও বেশি, এখানে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আছে কিছুটা আমরা নিবারণ করছি। কোন শীতের জানা হাত পা টাটাছে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাইরে বাড়াইছি। আবহাওয়া অফিস বলছে এমন কুয়াশা থাকবে 20 ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে কুয়াশা বাড়বে, সূর্যের দেখা মিলবে দুপুরের দিকে। এখন তো যে কুয়াশা আছে সামনে কুয়াশা আরো বাড়তে পারে। মনে করেন শীত যখন 14, 15, 16 এই পর্যন্ত এখন যেমন কুয়াশা এমনই থাকবে, কিন্তু এরপরে শীতটা যখন একটু কমবে তখন কুয়াশা আরো বাড়বে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলেও তাপমাত্রার পারদ 10 ডিগ্রির আশপাশে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5-7 দিন তাপমাত্রা কমতে থাকবে। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। একটা ওয়েভ আসতেছে, এখন আজকে ওয়েভের অনেকটা কাছাকাছি এবং আগামীকাল এবং আগামী পরশু আরো তাপমাত্রা কমে আসবে। তখন মনে হয় শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং সেই আরো বেশি যে তাপমাত্রার যে ঢেউটা এটা 15, 14, 15, 16 তারিখের দিকে আমরা বেশি পাবো বলে মনে করছি। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 10টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জানান, রাতে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। পরে সকাল 10টায় কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। সকাল 8টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। স্বজনরা জানান, পাপিয়া সারোয়ারের মরদেহ আজ পারডেমের হিমঘরে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। জানা গেছে, কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন ছিলেন গুণী এই শিল্পী। তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্বামী ও 2 সন্তান রেখে গেছেন। পাপিয়া সারোয়ার 1952 সালে 21 নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানাচ্ছে, উচ্চ শুল্ক, ডলার সংকটে ফল আমদানি কমেছে। রোজায় চাহিদা বাড়লে সরবরাহে ঘাটতির শঙ্কা। কাজে আসছে না রাজশাহী সিটিতে 50 কোটি টাকার ফুটওভার ব্রিজগুলো, পরিকল্পনাতেই সমস্যা। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে যাওয়া আইনজীবীর জামিন আবেদন গ্রহণ করেছে আদালত। তবে স্থানীয় আইনজীবী না থাকায় হয়নি শুনানি। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী জানান, আদালত জামিন আবেদন গ্রহণ করেছেন, তবে স্থানীয় আইনজীবী না থাকায় শুনানি হয়নি। এর আগে একই আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির জন্য দিন ধার্য হয় 2 জানুয়ারি। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। ঢাকা থেকে 25 নভেম্বর গ্রেপ্তার হন তিনি। জামিন আবেদন নাকচ করে এর পরদিনই তাকে পাঠানো হয় কারাগারে। আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেসের আসামি করা হয়েছে। কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন এবং ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব, এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। উচ্চ শুল্ক, ডলার সংকট, ব্যাংকিং খাতে অস্থিরতায় বিদেশি ফল আমদানি কমেছে। এই পরিস্থিতিতে রোজায় চাহিদা বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন আমদানিকারকেরা। তবে কর্তৃপক্ষ বলছে, রোজার আগে এখনও যথেষ্ট সময় রয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় বিদেশি ফল আমদানি হয়েছে অর্ধেকেরও কম। আপেল, কমলা, আঙ্গুর ও নাশপাতির কোনোটি আমদানি হয়েছে 10 ভাগ, কোনোটি এসেছে 48%। সামনে রোজা আসছে, তবুও আমদানিকারকদের তোড়জোড় বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরে ফল আমদানিতে শুল্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিছু ফলের দামের চেয়েও শুল্ক বেশি। এছাড়া এলসি খোলা ও ডলার সংকটও রয়েছে। এক কন্টেনার আপেল মালটার মধ্যে 23 লাখ আপ, যেটা আগে আমরা দিতাম দেখি আপনার 15 লক্ষ, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, এটা ডবল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যারা আমদানিকারক আছেন তাদেরকে 3 মাসের ক্রেডিটে আমদানি করার একটি সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যদি আমদানিকারকরা গ্রহণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে পণ্য আমদানি করা সহজ হবে। তবে ফল নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমদানি শুরু না হলেও যথেষ্ট অনুমতিপত্র দেওয়া হয়েছে। আমদানি অনুমতিপত্র আমাদের যে পরিমাণ দেওয়া আছে, সুতরাং কোনো বিষয়ে আমাদের মানে ব্যতিক্রম হবে না। রমজান মাসে উপলক্ষে অথবা তার আগে সমস্ত ফল যত আমদানি দেওয়া আছে, সে অনুসারে নিয়মিতই সেগুলি আমদানিকারকরা আমদানি করতেছে। সবচেয়ে বেশি ফল আসে ভারত, পাকিস্তান, চীন ও অস্ট্রেলিয়া থেকে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও আসে বিপুল পরিমাণ ফল।
অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মানিকগঞ্জে চরকাটারে ইউনিয়ন পরিষদে ৮০০ ভুয়া জন্ম নিবন্ধন সনদ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সরকারি জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে প্রশাসন। এতে জন্ম নিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। সম্প্রতি যমুনা নদীর ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন পরিষদ কার্যালয় বিলীন হয়ে যায়। পরে চেয়ারম্যান আয়ুব আলীর নিজ বাড়ি নাগপুর উপজেলার ফয়েজপুর গ্রামে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সেখানে বসে ভুয়া জন্ম সনদ করার অভিযোগ উঠেছে পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা 4 ডিস্ট্রিক্টের লোক হইতে পারে, অথবা বাইরের লোক হইতে পারে, 2-1 রোহিঙ্গা হইতেই পারে, 2-1 কয় যাবেন। এটা জন্ম নিবন্ধন করছে, এটা ভুয়া। এই হিসাবে আমাদের সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধন করতে পারছি না। চেয়ারম্যান আয়ুব আলী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের ব্যক্তিগত আইডি ব্যবহার করে 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত 795টি ভুয়া জন্ম নিবন্ধন সনদ বের করেছেন পরিষদের উদ্যোক্তা জলিল মণ্ডল। ভিন্ন এলাকার কয়েকটা আছে, তো পরে আগের যে প্রশাসনিক কর্মকর্তা ওনাকে বললাম যে এইগুলার ফাইলগুলো আমাকে একটু দেখান, কিভাবে করলেন আপনি। তো পরে তখন আর কি বিষয়টা উদ্ঘাটন হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তার বক্তব্য পাওয়া না গেলেও জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যান। সপ্তাহে 2 দিন যাইতাম, পরবর্তীতে একটা পাসওয়ার্ড জলিল উদ্যোক্তার ওনার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, উনি ওটিপি নিয়ে কাজ করছে। কাজগুলো করছে আমার পাসওয়ার্ড আইডি ব্যবহার করে, সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশে স্ট্যাম্প করে দিয়েছে। আমাদের অনলাইনে এদেরকে এই নিবন্ধন নাম্বারই পড়ছে, কিন্তু এদের কোনো হার্ড কপি আমাদের কাছে প্লেস করেনি। এই ধরনের জালিয়াতি ফৌজদারি অপরাধ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। অন্যায়ভাবে এসে যেই বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে এসে যদি ওইখানে রেজিস্ট্রেশন হয় বা অন্য কোনো দেশ থেকে এসে হয়, সেইগুলো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চরকাটারি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 14,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী সিটি কর্পোরেশনে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো কাজে আসছে না। নগরবাসীর অভিযোগ, উঁচু সিঁড়ি ও ঠিক জায়গায় নির্মিত হয়নি এসব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বসানোর আগে যাচাই করা হয়নি এসবের প্রয়োজন আছে কিনা। রাজশাহী সিটি কর্পোরেশন যানজট কোলাহলমুক্ত নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত। 2018 সালে সিটির অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় 3,000 কোটি টাকা। এর মধ্যে 2023 সালের এপ্রিলে 50 কোটি 72 লাখ টাকা ব্যয়ে 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। পথচারীদের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা এড়ানো সহ সড়কে গতি ফেরাতে এমন প্রকল্প নিলেও তা খুব একটা কাজে আসছে না নগরবাসীর। পথচারীরা বলছেন, ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, এগুলোতে উঠতে সময় লাগে। এজন্য ফুটওভার ব্রিজের চেয়ে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়াটাই সহজ। যারা উঠছে তারা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে ওখানে গল্পযোগ করছে, ছবি তুলছে, এই করছে সেই করছে, কিন্তু আপ ডাউন করে না। সঠিক জায়গায় হয় নাই, সেজন্য সবাই নিচ দিয়ে পারাপার হচ্ছে। ওই পাশে একটা লেন আছে, এপাশে পার হলে ওপার চলে যাচ্ছি, তো এজন্য কষ্ট করে আর উপরে উঠছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রিকশার নগরীতে ফুটওভার ব্রিজের প্রয়োজন ছিল কিনা সে বিষয়ে কোনো সমীক্ষা করা হয়নি। ব্যয়বহুল প্রকল্পের প্রস্তাবনাতেও ছিল ভুল। যত্রতত্র ফুট ওভারব্রিজ দেওয়া, এটা আসলে ইকোনমিক্যালি ওটা ভায়াবল না, ফিজিবল না, এবং মানুষেরও যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কারণে মানুষের উঁচু জায়গায় এটা যেতে চায় না। তাদের এক্সপেকটেশন কি, এটাও চিন্তা করতে হবে। ফুটওভার ব্রিজগুলো ব্যবহার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আলোচনা হচ্ছে ট্রাফিক বিভাগের সাথে। মানুষ সাধারণত ফ্লাইওভারে উঠতে চায় না, ঢাকা অন্যান্য মহানগরে উঠতে চায় না। যদি সে সুযোগ পায় ক্রস রোড করে দিতে, সেটা করা যায়। কিন্তু এখানে কর্মসংস্থান, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান খুব একটা বেশি নেই। এখন যেমন কমিউনিকেশন সুবিধাগুলো যখন বাড়বে, তখন কিন্তু এইখানে নগরবাসীর সংখ্যা বাড়বে। 10টি ফুটওভার ব্রিজের মধ্যে 6টি চলতি বছরের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 3টি নির্মাণ কাজ চলছে, একটি ওভারব্রিজের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।